ফারাজের কণ্ঠ স্বরে ঘোর লাগানো মায়া, যা মুহূর্তে চারপাশে বাস্তবতাকে বিলীন করে দিতে পারে। কিন্তু সেই মায়ার আবরণ ভেদ করে হঠাৎই কক্ষের দরজা ধাক্কা দিয়ে খুলে যায় প্রবল বিকট স্বরে। কেউ একজন গর্জে ওঠে, ফারাজ। হেন্ডুজান্স হোয়াই ইউ চিপকা চিপকি অন্য চেমরি ইউ খালি মাই আন্ডারস্ট্যান্ড। বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখের কোণে বিরক্তি ছাপ, মুখ থেকে একটা অসম্পূর্ণ চ জাতীয় শব্দ বেরিয়ে আসে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, শালার দরজাটা ছিটকিনি, তোকে আমার লাগাতে কেন মনে থাকে না? জমেলা ঝড়ের বেগে ফারাজের দিকে ধেয়ে আসে, বিক্ষিপ্ত আবেগে দুহাত প্রসারিত করে। ফারাজ মুহূর্তে ভেতর চিত্রা আড়ালে গিয়ে বলে উঠল, এই মাতারি দূরে থাক, কাছে আসবি না। বউ বিনা কেউ কাছে এরে পেছন চুলকায়। চিত্র নির্লিপ্ত ভঙ্গিতে একপাশে সরে দাঁড়ালো, কটাক্ষ ভরা কঞ্চে বলল, আরো দরজা খুলে রোম্যান্স করুন, খুশি হয়েছি। এই যে মিস, এই ধরুন আপনার হ্যান্ডুর কারেন্ট বেশি, একটু কমিয়ে দেন তো। ফারাজের কণ্ঠ শুকিয়ে আসে, সে সংযম ধরে রেখে চিত্রাকে উদ্দেশ্য করেই বলল, শয়তান্নি, তুই আমার বউ নাকি দুশ্মন? স্বামীর যৌবন বুড়ির হাতে তুলে দেশ। সরম ভরম তো বাথরুমের পানির সঙ্গে গুলিয়ে খেয়েছিস, খাটাস চিমড়ি। চিত্রার মুখ ফেঞ্চি কাটে, সামনে থেকে সরে গিয়ে জমেলার জন্য পথ ছেড়ে দেয়। জায়গা পেয়ে বৃদ্ধা উচ্ছ্বাসিতভাবে ফারাজের দিকে দৌড়ে আসে, অথচ পর মুহূর্তেই ফারাজের বজ্র কঠিন স্বরে থমকে যায় সে। মাতারি, তোর নাম জমেলা না রেখে ঝামেলা রাখা উচিত ছিল। দূরে থাক বুড়ি, আমার কারেন্ট লড়া দিতে এলে একেবারে লড়ে যাবি বলে দিলাম। কথাখানা মাথায় হোক আর যেখানেই হোক ঢুকিয়ে রাখ। না, কারেন্ট বেবি এভাবে নো বোলিং। ইউ আমার গার্লফ্রেন্ড, মাই প্রেমিক। ইউ দূরে গোয়িং হইলে মুই তো ডাই হয়ে যামু। আর হুয়াই ইউ কল মি বুড়ি? আই এম 5 বছরের বিউটিফুল গার্ল, ইউ প্রেমিকা। ফারাজ ফুঁসতে থাকে, মুখের রেখায় স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, ইসরে, বুড়ির মারাত্মক কৃমি উঠেছে দেখি। আমার এ বুড়ি কুদ্দুসের বাপ পাওনি। তোমার সঙ্গে দাঁড়ানো জোয়ানটাই তো লোড নিতে পারে না। ঘন্টা না যেতেই জ্বর চলে আসে। আর তুমি কোন ছাগলের চকোলেট ফ্লেভার? ইউ যেই চকোলেট ফ্লেভার পছন্দ করো মুই ওইটা। জমেলা এবার ফারাজের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ফারাজ সজোরে এক ধাপ পেছনে সরে পুনরায় বলল, ধরার কাজ তো আমার, তুমি কেন ধরছো 5 বছরের বিউটিফুল বুড়ি? ফারাজ এই বলে এক ঝটকা নিজের শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে। ফারাজ, অনেক বেশি দেখার কৃমি উঠেছে তাই না? নে দেখ কত দেখতে পারিস মাতারি, দেখ। এই চিত্রাঙ্গনা, তুমি রুম থেকে বের হও, আউট। বুড়ির কৃমি কতখানি তা আজকে দেখেই ছাড়বো। ফারাজ, বেশি হয়ে যাচ্ছে না? কথায় কথায় জামা কাপড় খুলতে হবে কেন? না দেখালে ভালো লাগে না? ফারাজ ঘাড় কাত করে চিত্রার দিকে তাকায়, সজোরে একটা ধমক দিয়ে বলে, জাস্ট আউট। চিত্রা আর ধমকে কিছু যায় আসে না, সে গম্ভীর শ্বাস ফেলে, মুখে কুঞ্চিত ভ্রুর ছায়া, মনে ঘূর্ণিঝড়। আয় আল্লাহ, এই লোকের একটু লজ্জা নেই। জমেলা দাদির যে মানসিক সমস্যা আছে তা জানা সত্ত্বেও কি এমন নাটকীয়তা জরুরি ছিল? ফারাজ এবার নিজেই জমেলার দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই বৃদ্ধা থমকে দাঁড়ায়, কাপা কাপা স্বরে বলে, আল্লাহ গো, আমি এইখানে কেমনে আইলাম? ফারাজ ফিউচি তচ্ছিলের স্বরে বলে, কেন জানো না? তুমি তো নিজেই আমার কাছে কৃমি দূর করার জন্য নাচতে নাচতে চলে এসেছো। ঝামেলা না মানে জমেলা চোনা পাখি। জমেলা কিংকর্তব্য বিমুঠ হয়ে দাঁড়িয়ে থাকে। চিত্রা দ্রুত বিষয়টি সামনে দেওয়ার জন্যই বলা, কিছু না দাদু, আপনি নিচে যান, আয়েশা আপনাকে খুঁজছে। জমেলা আর কিছু না বলে ধীর পায়ে দরজার দিকে এগোয়। দরজা বন্ধ হতেই ফারাজ বিদ্যুৎ বেগে ছিটকে নিয়ে এঁটে দেয়, তারপর দৃঢ় পদক্ষেপে চিত্রার দিকে এগিয়ে আসে, আর তার চোখে শীতলতা। তোমাকে আউট বলেছিলাম, শুনতে পাওনি? আউটের বাংলা জানি না, তাই দাঁড়িয়েছিলাম। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, ও আচ্ছা, জি। কাম। এই বেটা, কাছে ডাকো কেন? ইংরেজি শেখাবা নাকি? আমি ইংরেজি জানি। আই লাভ ইউ, হেট ইউ। ফারাজ বড় বড় চোখ করে চিত্রার দিকে তাকায়, তবা করে বলল, আস্তাগফিরুল্লাহ, এই জমজমের পানিটা কই রে? শালার আগুন সুন্দরীর আগুন বেড়ে গেছে দেখি। পানি ছিটিয়ে আগুন বন্ধ করতে হবে। তৃতীয় তলায় অবস্থিত অতিথিশালা সচরাচর সেখানে পদাচারণ ঘটে না, কেবল অতিথি এলেই সাময়িক আনাগোনা হয়। এতদিন অভ্র
নিচতলার কক্ষে অবস্থান করেছিল, যদিও সে কক্ষটি তার পছন্দসই ছিল না। অবশ্যই ফারাজকে অনুরোধ করে সে অতিথিশালার একটি কক্ষ উন্মুক্ত করিয়েছে। তদুপরি সে আর একাকী নেই, নতুন অতিথিরও আবির্ভাব ঘটেছে, যার জন্য পৃথক একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। ফারাজ নিজ দায়িত্বে কক্ষসমূহ সুসজ্জিত করার ব্যবস্থা গ্রহণ করে। আয়শা আর মিতালিকে পাঠিয়েছে তৃতীয় তলায়। কক্ষ দুটি পরিপাটি করার নির্দেশ দিয়েছে। অব্র স্নান শেষে কক্ষে প্রবেশ করতে নজর পড়ল আয়শার উপর। সে নিপুণ হাতে বিছানার চাদর টান টান করছে, প্রতিটি ভাঁজ নিখুঁতভাবে মেলাচ্ছে। নীরবে অবলোকন করলো দৃশ্যটি। অব্র এক মুহূর্তে দাঁড়িয়ে রইল, তোয়ালে দিয়ে চুল মুছে তা কাঁধে ঝুলালো, তারপর বলল, একটা ময়লাও যেন না পাই ময়লাওয়ালি। দেখুন, আমার সুন্দর একটা নাম আছে। তাতে আমার কি? জলদি কাজ শেষ করো ময়লা আফা। ওমা, আপনি এত সুন্দর করে কথাও বলতে জানেন। সুন্দর করে আরো অনেক কিছু করতে পারি, করব। অব্র ধীর পদক্ষেপে আয়শার দিকে অগ্রসর হলে সে চমকে উঠছে। পলকে তার সমস্ত অস্তিত্ব সুকুঞ্চিত হয়ে আসে। অনিশ্চয়তা ও শঙ্কার আবরণে আবৃত হয় চেতনা। অব্রের নৈকট্য অনুভব করতে সে স্বতঃস্ফূর্তভাবে চোখ মুদে নেয়। কিন্তু মুহূর্ত কয়েক অতিবাহিত হওয়ার পরও নিরবিচ্ছিন্ন নীরবতা বিরাজমান, কোনো অপ্রত্যাশিত স্পর্শ অনুভূত হয় না। শ্বাসরুদ্ধ সময়ের অবসান ঘটিয়ে আয়শা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে চোখ মেরে তাকায়। অব্র টি শার্ট পরে বোতাম লাগাচ্ছে, কলার ঠিক করে চুলে হাত ঝুলিয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকা আয়শাকে উদ্দেশ্য করেই বলে, শালার মেয়ে মানুষ যে কি পরিমাণ আবেগী। এই বোন, তোদের এত আবেগ আসে কই থেকে? তুই কি ভাবছিস ময়লাওয়ালি আমি তোর দিকে এগিয়ে যাব? তুই চোখ বন্ধ করবি, তারপর আমি তোকে চুমু খাবো, আর তুই পরে চুমুকে ধর্ষণ বানিয়ে আমাকে জোর করে বিয়ে করবি? মেয়ে, তোর মাথায় ময়লা ভরপুর। ময়লার ব্যবসাটা কবে শুরু করবি? আয়শার রাগে ছোট উঠায়, মন চাইছে নিজের মাথায় একটা ভারী মেরে বাঙ্গির ঝোল করে বের করতে। আয়শার রাগে ছোট উঠায়, মন চাইছে নিজের মাথায় একটা বাড়ি মেরে বাঙ্গির ঝোল বের করতে। আসলেই তো সে কেন চোখ বন্ধ করেছিল? ছি, লজ্জার বিষয়। কিন্তু নিজের সম্মান ধরে রাখতে হবে তো। এই যে জীবনে এত পকেট মেরেও তো কখনো সম্মান হারায়নি সে, আর শেষে কিনা এই মুকলেসের কাছে হার মানবে? আয়শা করছে হচ্ছে। শালা তুই কর ওই ভংচুং ব্যবসা, রকবাজ কোথাকার। ময়লা ব্যবসায়ী কোথাকার। তুই একটা শালা। আর তুমি আমার শালি, তোমার চওড়াইতে মন চায় খালি। আয়শা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু তার উচ্চারণ পথ খুঁজে পাওয়ার আগেই দৃষ্টি আকৃষ্ট হয় বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় পুরুষ। প্রসারিত আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে। পশ্চাৎদৃষ্ট থেকে মুখ হয় স্পষ্ট নয়, তবে সুঠাম দেহ, শৈচ্ছব্য এবং দৃঢ়ভঙ্গি তার অস্তিত্বকে অনন্য আকর্ষণ সৃষ্টি করেছে। অন্ধকার ছায়া ঢেকে থাকা শারীরিক কাঠামো দেখে অনুমান করা যায় এই আগন্তুক সাধারণ কেউ নয়। কিন্তু কে এই ব্যক্তি? নতুন অতিথি? কাজ সমাপ্তির পর আয়শা কক্ষ ত্যাগ করতে নিলে অব্র হঠাৎই পেছন থেকে তাকে ডাকে। তার দৃষ্টি অনুসরণ করে আয়শার চোখ পড়ে কক্ষের এক কোণে রাখা বাস্কেটের দিকে। সেখানে দুই জোড়া পোশাক অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। আয়শা বিলম্ব হয় না। অল্পক্ষণ আগেও সেটি অব্রর দেহে শোভা পাচ্ছিল, কিন্তু কালো শার্টটি সেটা কার? অব্র কোনো ব্যাখ্যা না গিয়ে নির্দেশ দেয়, কাপড়গুলো ধুয়ে দিস, আর গিয়ে খাবার সাজা, ক্ষুধা খুব লেগেছে। ভাই আর ভাবি খেয়েছে? রুমে খাবি। ঠিক আছে, এখন যা। কোনো প্রশ্ন না করে আয়শা নির্ধারিত গন্তব্য পথে এগোয়। তবে অন্তরের এক কোণে জমে থাকা কৌতূহল এত সহজে মিলিয়ে যায় না। নতুন মুক্তিকে উত্তর জানার তীব্র বাসনা একরাশ ধোয়ার মতো তার চিন্তা পথে ছড়ায়। অদেখার রহস্যের আবরণ আরো ঘন হয়ে আসে। ঘড়ির কাঁটায় 4টা বাজে। ফারাজের উন্মুক্ত বক্ষের উপর সাহিত্য চিত্রের আঙুলগুলো ক্লান্ত মিহিভাবে হাত বুলিয়ে যাচ্ছে। একসময় যে স্পর্শে বিতৃষ্ণা জাগ্রত হতো, সে উপস্থিতি দহন তুলত অন্তরের অন্তঃস্থলে। আজ তার প্রতি কোনো বিদ্বেষ নেই। এখন আর কোনো তিক্ততা দংশন করে না চিত্তকে, বরং হৃদয়ের এক অবর্জনীয় আকাঙ্ক্ষা জাগে এই পুরুষকে একান্ত করে পাওয়ার। ভালোবাসার সর্বাত্মকরণে আত্মসমর্পণের ভালোবাসা, এই বিস্মৃত শব্দ
এই বিস্মিত শব্দ অপেক্ষাত অনুভূতি, যার প্রতি চিত্রার কিছুদিন আগে অনীহা ঘৃণার পাহাড় জমেছিল, আজ তার চিত্রার শিরা শিরা শিহরণ তুলেছে। ফারাজের লোমশ পক্ষপট আজ তার কাছে অত্যন্ত আস্থার এক তপ্তভূমি, যেখানে তার অনির্ধারিত যন্ত্রণাগুলো গলিত হয়ে প্রবাহিত হতে চায়। আমাকে আপনি জাদু করেছেন এলাহি? তোমাকে পাওয়ার লড়াইয়ে এই বান্দা খুন করতেও প্রস্তুত। তবুও যদি জাদুর মতো নিম্ন কৌশলে তোমাকে পাওয়া যায়, তবে ওসবেও আমার আপত্তি নেই। আমার জন্য ফারাজ এলাহি ছোট লোকই কাজ করবে? হুম, তোমার স্বামী করবে, তোমার অর্ধাঙ্গ করবে। ফারাজ ইলাহি কেন করবে? তাহলে আপনি আমার কে হন? স্বামী। আর ফারাজ এলাহি কে? অন্ধকার পৃথিবীর কুলসিত পুরুষ। চিত্রা স্থির হয়ে রইল। ফারাজকে সে বুঝতে চেয়েও ব্যর্থ। কি সেই অন্ধকার যার ভার সে নিজে বহন করছে? কেনই বা নিজেকে কুলুষিত বলে অভিহিত করছে? তার গড়ে তোলা অন্ধকার জগতের গল্পই বা কি? চিত্রা ফারাজের বুকে চাপা দেওয়া দেহ সরিয়ে নিতে উদ্যত হলে ফারাজ আরো দৃঢ়ভাবে তাকে কাছে টেনে নেয়। যেও না বিবিজান, বুকের বাঁ পাশ খালি খালি লাগে। চিত্রা নিজেকে গুটিয়ে আরো গভীরভাবে লেপটে গেল ফারাজের প্রশস্ত বুকের উষ্ণতায়। কেন এত শান্তি লাগছে? আল্লাহর বিধান বড়ই রহস্যময়, তাই না? অতীতে হয়তো হারাতে হয়েছিল অনেক কিছু শুধুমাত্র এই প্রাপ্তির জন্য। যদি সোহাগের অভ্যুদয় না ঘটত, তবে কি ফারাজের কাছে আসা সম্ভব হতো? তৃষ্ণা পেয়েছে, গলাটা কেমন জানি শুকিয়ে আসছে। নিচু স্বরে ফারাজ বলল। চিত্রা চমকে উঠে দ্রুত ফারাজের বুক থেকে সরে বসল। ল্যাম্পের ম্লান আলোয় তার সরল মুখাবের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, পানি দিচ্ছি। তৃষ্ণা মোর প্রিয়তমা রাখি, আর তুমি কিনা জল দিয়ে নিবারণ করবে বলছো? ছাড়ুন তো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপর রাখা পানির জগের দিকে চোখ গেল। জগটা খালি, কেবল তলানিতে কিছুটা জমে রয়েছে। সে ওনাটা ঠিক করে নিল। ফারাজ ধীরে উঠে বসলো, দৃষ্টি নিবদ্ধ করলো চিত্রার দিকে, ভ্রুকুটি করে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? পানি নেই, রান্নাঘরে যাওয়াটা দরকার। আমিও আসি, একা ভয় করবে না? এত সহজে ভয় পাওয়ার মতো মেয়ে আমি নই। আমি মিসেস ফারাজ এলাহি, বুঝতে পেরেছেন জনাব? ভয় পেয়েছি ম্যাডাম। চিত্রা মুচকি হেসে উঠে গেল। ফারাজ তার পানে খানিকক্ষণ চেয়ে বলল, সাবধানে যেও। ইস রে, মনে হয় একেবারে ছেড়ে চলে যাচ্ছি। যাচ্ছই তো। সমগ্র এলাহি বাড়ি গভীর নিদ্রা নিমগ্ন। অচিরে ফজরের আজান ধ্বনিত হবে, সূর্য উকি দেবে নতুন দিগন্তের দিনে। অথচ চিত্রার চোখে ঘুম নেই। প্রহরের পর প্রহর ফারাজের বক্ষে আশ্রয় নেওয়ার এ এক অদ্ভুত তৃপ্তি। যদি এভাবে সমগ্র জীবন গলে গলে ঝরে যায়, তবে আর কি বা চাওয়ার থাকতে পারে? রান্নাঘরে যেতে যেতেই অনেকটা সময় পার করে ফেলে চিত্রা। এক হাতে তার পানির বোতল, অন্য হাতে একটি পায়েসের বাটি। নদী ভাবি আজই বানিয়েছে। ফারাজের খুব পছন্দ মিষ্টি জাতীয় খাবার। যে কোনো মিষ্টি পেলেই সে এক নিমিষে খেয়ে ফেলে, কিন্তু ঝালের ব্যাপারে তার ধাত একেবারে আলাদা। সামান্য ঝালও সে সহ্য করতে পারে না। এমনকি বাড়ির তরকারিতেও তার জন্য আলাদা করে ঝাল কমিয়ে দিতে হয়। চিত্রা এই নিয়ে বেশ হাসাহাসি করে। কে বোঝাবে ফারাজকে? বাঙালির জীবন ঝাল ছাড়া ভাবাই যায় না। ফারাজের এই স্বাদ ফিভরাট চিত্রার কাছে পিসময় ঠেকে। চিত্রা নিজেই তো ভাতের সঙ্গে অনায়াসে 3-4টে কাঁচামরিচ চিবিয়ে খেতে পারে। ফারাজ প্রথম দিকে তার এমন খাওয়া দেখে বিস্মিত হয়েছিল, এখনো মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিঁড়ির 2 ধাপ পার হতে হঠাৎই ওপর থেকে একটা শব্দ এলো, কাঁচ ভাঙার শব্দ। কাঁচ ভাঙলে যেমন ঝনঝনে আওয়াজ হয়, ঠিক তেমন। চিত্রা ভ্রু কুঁচকে আসে। কি পড়লো? কোথাও কিছু ভেঙে গেল নাকি? কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বুকের ভিতরে অজানা আশঙ্কা থপ করে উঠলো। আর দেরি না করে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এত বড় বাড়ি, এতগুলো সিঁড়ি, ধ্যাত, বড় লোকদের জীবনও কেমন ঝামেলার। হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে চিত্রা থমকে তোলা। দরজাটা খোলা। চিত্রা নিশ্চিত যাওয়ার সময় সে দরজা লাগিয়েছিল, তাহলে খুললো কে? ফারাজ। সে ধীর পায়ে পা টিপে ভেতরে ঢুকলো। মেঝের দিকে চোখ যেতেই তার নিঃশ্বাস আটকে গেল। টেবিলের উপর রাখা কাচের ফুলদানি পরে টুকরো টুকরো হয়ে গেছে। চারিদিকে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। বাড়িতে দরজাটাও খোলা, ঠান্ডা বাতাস ভেতরে ঢুকেছে। জানলার পর্দা দুলছে। চিত্রা মৃদু কাপা গলায় ফারাজকে ডাকলো, ফারাজ। কিন্তু কোনো সাড়া এলো না। ফ্লোর জুড়ে লাল ছোপ ছোপ
তাজা রক্তের দীর্ঘ দাগ। রক্তাক্ত বস্তু টেনে নিয়ে গেলে যেমন হয় ঠিক তেমনই চাপ। চিত্রার চোখ গেল সেই দাগ বেয়ে বারান্দার ঠিক দৃষ্টি বারান্দায় আটকে যায় চিত্রার। বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত ঘরের চারপাশে চোখ ভুলিয়ে নেয়। কোথাও কেউ নেই, ফারাজও নেই। আতঙ্কের শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে আসে তার কাঁপতে থাকা হাত থেকে। বোতল আর পায়েসের বাটিটা টেবিলের উপর রাখে সে। তারপর আবারও রক্তের দিকে তাকায়। মাথাটা হালকা ছিমছিম করছে। সেই ঘন লৌহগন্ধি বাতাস তার গা গুলিয়ে তুলছে। এই রক্ত ফারাজে। চিন্তা ধীর পায়ে রক্তের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় বারান্দার দিকে। কানের পাশ বেয়ে ঘামের উষ্ণ স্রোত নেমে আসে তার। বুকের ভিতর দম চাপা উত্তেজনা। বারান্দার পা রাখতে তার শরীর শিউরে উঠে। পায়ের নিচে তাজা রক্তের কাদামাটির মতো আঠালো স্পর্শ। চারপাশে অন্ধকার, তবুও সামনে দৃশ্য বোঝা যাচ্ছে। বারান্দায় পড়ে আছে একটা নিথর রক্তের স্রোতে ভেসে যাওয়া দেহ। কে পড়ে আছে অন্ধকারে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে পৌরশালী গরম চওড়া শরীর। এক মুহূর্তে চিত্রার মনে বিদ্যুৎ চমকের মতো ভেসে ওঠে ফারাজের মুখখানি। বুকের ভিতর ধুকপুক করে উঠে শুষ্ক কণ্ঠে চিত্রার মুখ দিয়ে বেরোয়, ফারাজ। কোনো সাড়া নেই। চিত্রা এক পা এগিয়ে যেতে না যেতে হঠাৎই ঠান্ডা ছাতব কিছু তার গলার কাছে ঠেকে। এক ঝটকায় পিঠে শক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা খায় সে। ভয় চিত্রার শ্বাস আটকে আসে, হাত পা অনিয়ন্ত্রিত কাঁপতে থাকে। পেছন ফিরে দেখার আগে কেউ একজন তার কাঁধের কাছে নিজের থুতনি রাখে। লোকটা নিঃশ্বাসে গরম ছোঁয়া অনুভব করে চিত্রা। তারপরে ফিসফিস শব্দে ভেসে আসে গা শিউরে দেওয়া একটা স্বর, আগুন সুন্দরী। লোকটা শক্ত হাতে চিত্রার গলায় ধরে রেখেছে চাকুটার বাট। তার ঠান্ডা চোখে হয়তো কোনো অনুভূতির চাপ নেই। মুহূর্তের মধ্যেই সে এক ঝটকায় চাকুটা টেনে দেয়। ধারালো ফলাটা গলা ছিঁড়ে ভেতরে ঢুকে যায়। গটগট করে রক্ত বেরিয়ে আসে, ঝর্ণার মতো উষ্ণ ঘন টকটকে লাল রক্ত। সেটা তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, ভিজিয়ে দেয় চারিপাশ। চিত্রার গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। সে গলা থেকে গটগট করে পড়তে থাকা রক্ত হাত দিয়ে ছুঁয়ে দেখে। হাতটা আঠালো রক্তে ভিজে একাকার। নিজের রক্ত নিজে ছুঁয়ে দেখার অনুভূতি কেমন। চিত্রার চারপাশটা ঝাপসা হয়ে আসছে, তবুও সে পেছন ঘুরে তাকায় না। তার ভাঙা দৃষ্টি নিঃশব্দ বারান্দায় পড়ে থাকা নিথর দেহটির উপর। বাতাসে একটি পরিচিত গন্ধ, মিষ্টি এলাচের গন্ধ হাওয়ায় মিশিয়ে যাচ্ছে। চিত্রা মাটিতে লুটিয়ে পড়ার আগে ছলছল নয়নে বিড়বিড় করে নিথর দেহটির দিকে চেয়ে বলল, ফারাজ উঠুন, আমার খুব যন্ত্রণা হচ্ছে। মাটিতে লুটিয়ে পড়া চিত্রার মৃত্যুর কারণ জানার আগে চিত্রার ছোট্ট দেহটির দম ফুরিয়ে আসে। তার চোখ জোড়া বুঝে যাওয়ার আগে কানে কেবল একটা শীতল গলা ভেসে আসে, বিদায় মিসেস ফারাজ এলাহি। আদৌ চোখ মেরে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখশ্রী দেখার আগেই ঘুম ভেঙে যায় চিত্রা। চিৎকার দিয়ে চিত্রা ধরপড়ে উঠে বসে। বুক ধকধক করছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ। তার চোখে তখনও ভাসছে সেই বিভীষিকাময় দৃশ্য। শ্বাস নিতে গিয়ে হোঁচট খাচ্ছে সে। জামার ভেতর দিয়ে ঠান্ডা ঘামের স্রোত বয়ে যাচ্ছে, পিঠ পর্যন্ত ভিজে গেছে পুরোটা। হাত পা অসাড় হয়ে আসছে, তবুও সে উঠে বসলো। নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলো। স্বপ্ন, এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু এতটাই বাস্তব, এতটাই জ্যান্ত যে চিত্রার এখনো মনে হচ্ছে তার হাতের তালুতে রক্তের উষ্ণতা লেগে আছে। ফারাজ ঘুমের ঘরে চিত্রা চিৎকার শুনে চমকে ওঠে, দড়ি করে উঠে বসে। আধো অন্ধকারের ঘরটায় চোখ ঘুরে তাকায় চিত্রার দিকে। এই বউ, কি হয়েছে দেখি, তাকাও, আমার দিকে তাকাও। ফারাজের কণ্ঠে উদ্বিগ্ন, ঘুমজর্ণ স্বরে উৎকণ্ঠা স্পষ্ট। চিত্রা নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত। ফারাজের দিকে একবার তাকায় সে, ভয়, হতাশা আর বিভ্রান্তি মিশে থাকা দৃষ্টিতে। এক মুহূর্ত থেমে থাকার পর হুট করে সে ফারাজকে জড়িয়ে ধরে। তার সমস্ত শরীর কাঁপছে। ফারাজ কিছু বুঝে ওঠার আগে সে মুখ গুজে দেয় ফারাজের বুকে। কান্নার ঢল নামে, শব্দ করে দম বন্ধ হয়ে আসা এক তীব্র হাহাকারের মতো কাঁদতে থাকে চিত্রা। ফারাজ হতবম্ব হয়ে চিত্রার পিঠে হাত রাখে। আদ্র শ্বাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। অশান্ত রাতে নিস্তব্ধতা ভেঙে চিত্রার কান্না প্রতিধ্বনি হচ্ছে দেয়ালে দেয়ালে। বউ, কি হয়েছে? কিছু হয়নি তো, আমি আছি। কণ্ঠ কাঁপছে উদ্বেগে। ফারাজ, ফারাজ আপনি ঠিক আছেন? দেখি কোথাও লাগেনি তো ফারাজ? চিত্রার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাসের পতন দ্রুত হচ্ছে। সে খুঁজে বেড়াচ্ছে ফারাজের গায়ের কোনো ক্ষত, রক্তের চিহ্ন, যন্ত্রণার ছাপ আছে কিনা।
ফারাজ স্থির হয়ে দুই হাতে চিত্রার ঘাড়ের কাছে হাত রাখলো, আলতো করে তার চোখের দিকে তাকিয়ে বলল, কি হবে আমার, দেখো ঠিক আছে আমি। চিত্রার চোখে এখনো ভয় জমে আছে। সে দ্রুত চারপাশে তাকায়, যেন কেউ লুকিয়ে আছে, ওদের উপর ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে। সে কাঁপা কাঁপা স্বরে ফিসফিস করে বলল, কিন্তু রক্ত রক্ত কোথায়? ফারাজ, ওরা আমাদের আলাদা করে ফেলবে, মেরে ফেলবে। ফারাজ এবার গভীর দৃষ্টিতে চিত্রার চোখের দিকে তাকালো। কেউ নেই বোকা, তুমি স্বপ্ন দেখেছো, কিন্তু তাতে কি, আমাকে মেরে ফেললেও বাকি, তুমি তো আর আমায় ভালোবাসো না। চিত্রা মূর্তি থমকে গেল, যেন ফারাজের কথাটা তার মনের গভীর ছুরির মতো বিঁধল। চোখ ভরে এলো জলে, কাঁপা কাঁপা হাতে ফারাজের মুখটা ছুঁয়ে পড়ল। ভালোবাসি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি অনেক বেশি। তার কণ্ঠে আকুতি, হারানোর ভয় আর আবেগ একত্রে মিশ্রিত। আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নেই, ভালোবাসার মতো কেউ নেই। আমাকে ছেড়ে কোথাও যাবেন না। চিত্রা শক্ত করে ফারাজকে জড়িয়ে ধরল, যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে। সে অনুভব করলো ফারাজের শরীরে উষ্ণতা, তার বুকের হৃদস্পন্দন। সে জানে যদি এক মুহূর্তের জন্য ফারাজ হারিয়ে যায়, সে হয়তো আর নিজেকে সামলাতে পারবে না। ফারাজ চুপচাপ চিত্রার চুলে হাত বুলিয়ে দিল। সে বুঝতে পারছে চিত্রা ভয় এখনো কাটেনি, তবে সে এটাও জানে ভয় আর অভিমানের মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা। ফারাজ মৃদু হাসল। চিত্রার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য সে এতদিন অপেক্ষা করেছে, আজ বোধহয় অপেক্ষার সার্থক। বাইরে মুষলধারে বর্ষণের করুণ সুর গর্জে উঠেছে, নিশুতি রাতে নিঃশব্দ। প্রকৃতির প্রলয় বুকে ঝাঁপিয়ে পড়েছে আকাশ থেকে অঝোর ধারায়। নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো পাথরের মতো আশ্রে পড়েছে ভূমিতে। শিলাবৃষ্টির প্রচণ্ডতায় কেঁপে উঠেছে চারিপাশ, অন্ধকারে বুক চিরে বিদ্যুতের ক্ষণিক ঝলক প্রতিধ্বনি হচ্ছে। ঘনঘোর মেঘের গর্জনে বাতাসে ক্রুদ্ধ কোনো শক্তির আমফালন অস্থিরতা নিত্য রচে চলছে দরজা জানলার কপাটে। রাতে নিস্তব্ধতা ক্রাশ করে নিচ্ছে সময়ের গতি, আর ঘড়ির কাঁটা ধীরে ধীরে অতিক্রম করছে তৃতীয় প্রহরের সীমানা। চিত্রা ফারাজের বুকে মাথা গুজে ঘুমাচ্ছে, ঠিক সদ্য ফুটন্ত ফুলের মতন। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সেই কখন। ফারাজের চোখে ঘুম নেই, ওই যে ভালোবাসি শব্দটা তার ঘুমিয়ে কেড়ে নিয়েছে সে কবেই। ফারাজ ঘুমন্ত চিত্রার কপালে ছোটের পরশ ছুঁয়ে দিয়ে চিত্রাকে আরও আগলে নেয়। শুয়ে ফেলার জায়গা নেই তাদের মাঝে এখন, আর তাদেরকে আলাদা করতে পারবে না। সৃষ্টিকর্তা ব্যতীত তাদের আলাদা করার ক্ষমতা আর কারো নেই। চিত্রা নামক ফুল ফারাজের জন্য ফুটেছে, ফারাজের হুকুম ছাড়া তার নুয়ে পড়াও নিষিদ্ধ। কিন্তু যদি হুকুম অমান্য হয়, ফারাজ মৃদু হাসল। হুকুম অমান্য হলে গাছ উপড়ে ফেলতেও তার হাত কাঁপবে না। এলাহিরা আবার শিকড় সহ গাছ তুলতে জন্মগতভাবে পারদর্শী। মাহাতি আজকাল একটু বেশি ব্যস্ত থাকে, দিন কিংবা রাত তার কাজের মাঝে হারিয়ে যেতে দেখা যায়। দিন কিংবা রাত তাকে কাজের মাঝে হারিয়ে যেতে দেখা যায়। যদি কেউ জিজ্ঞেস করে, সে সঙ্গত কারণ দেখিয়ে বলে, ওভারটাইম যত কাজ তত বোনাস। মারিয়া এসবে শুনে আর কিছু জানতে চায় মন চায় না। সকালের সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে আসতে আলো এসে পড়লো মারিয়ার মুখে। চোখ মেলে তাকাতেই দেখলো ঘড়ির কাঁটায় 8টা বাজতে। চোখ মেলে তাকাতে দেয়াল ঘড়ির কাঁটায় 8টা বাজতে দেখলো সে। শরীরটা যেন ভীষণ ভারী হয়ে আসছে, মাথার ভেতরে এক ধরনের ছিনছিন ভাব। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। বমি আর তীব্র মাথা ব্যথা, পুরো শরীর অবশ হয়ে গেছে। মাহাদি পাশে নেই। কাল রাতে হঠাৎ করেই ফোন করে জানিয়েছিল তার ম্যানেজার করিম স্ট্রোক করেছেন। করিম সাহেবের গ্রামের বাড়ি নরসিংদীতে, সেখানে তার পরিবার থাকলেও কিশোরগঞ্জে তিনি একা থাকেন। পাশে থাকার মতো আপনজন কেউ নেই দেখে মাহাদি তাকে মানবতার খাতিরে হাসপাতালে নিয়ে যায় এবং সারা রাত সেখানেই কাটায়। যাওয়ার আগে সে ফোন করে মারিয়াকে জানিয়ে দিয়েছিল সবটা। বিয়ের পর এই 2 বছর মাহাদি এক রাতের জন্য তাকে ছেড়ে বাইরে থাকেনি, এটি প্রথমবার। তবে এতে অভিমান করেনি মারিয়া। একটি জীবন বাঁচানোর চেয়ে বড় কিছু হতে পারে না। ধীরে ধীরে মারিয়া উঠে বসলো। শরীর দুর্বল হলো, সংসারের সব দায়িত্ব এখন তার কাঁধে। মার্জিয়া 2 দিন হলো বোনের বাড়িতে গেছেন। তার বোনের ছোট্ট ছেলে মারা গিয়েছে, সেই শোক সামলাতে হবে না তাকে? এখনো ফেরার নাম নেই তার, তাই তো শ্বশুর বাড়িতে সব দায়িত্ব তাকে সামলাতে হচ্ছে। জানাতে সব বুঝিয়ে দেওয়া যতটা কঠিন, তার চেয়ে বরং নিজে সব সামলে নেওয়া সহজ মনে
করে মারিয়া। বড় ভাবি হওয়ার পরও জান্নাতের সঙ্গে খুব একটা কথা হয়নি তার। কখনো জিজ্ঞেসও করেনি জান্নাতের বাড়ি কোথায়, পরিবারে কারা আছে। যখন শুনেছিল জান্নাতেরও তার মতন ভালোবাসা টানে ঘর ছেড়েছে, তখন আর অপ্রিয় প্রশ্ন করে তাকে বিব্রত করতে ইচ্ছে হয়নি। কারণ এই যন্ত্রণার অনুভূতি সে নিজে জানে। নিজের পরিচিতি সব ছেড়ে অন্য কোথাও নতুন করে জীবন শুরু করা কতটা কষ্টের তা সে হাড়ে হাড়ে জানে। ফ্রেশ হয়ে রুমে ফিরতেই মারিয়া দেখতে পেল মাহাদি বিছানায় শুয়ে আছে, মাথার নিচে হাত রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। কি জানো, গভীর চিন্তায় নিমগ্ন। কি গো, কখন আসলা? মারিয়া জানতে চাইল। মাহাদি তার দিকে তাকালো ক্লান্ত গলায়, বলল। মাত্রই তোমার চেহারার এই অবস্থা কেন? রাতে ঘুমাও নাই? মারিয়া এড়িয়ে গেল, বলল। এমনি। তুমি খাইছো কিছু? করিম সাহেব এখন কেমন আছেন? মাহাদি চুপ করে রইল, কোথায় যেন হারিয়ে গেল সে। এই শুনতেছো? মাহাদির হুঁশ ফিরতেই কিছুটা ইতস্তত করে বলল। না মানে কি যেন বলছিলা, কিছু জিজ্ঞেস করেছিলা? মারিয়ার মনটা একদমই খারাপ হয়ে যায়। একরাশ দুঃখ খেলে গেল তার চোখে মুখে, কিন্তু মাহাদি তা টের পেল না। নিজেকে সামলে নিয়ে মেকি হেসে জিজ্ঞেস করলো, তুমি কিছু খাইছো? না, আজকে একটু গমের রুটি বানাইবা। মারিয়া হাসি মুখে মাথা নাড়ল, কারণ মেয়েদের জন্য ক্লান্তি, অসুস্থতা কিংবা কষ্ট প্রকাশের কোনো সুযোগ নেই। যদি সম্ভব হতো তবে এই সমাজ মৃত নারীর কাছ থেকেও এক কাপ চায়ের আবদার করত। এলাহিবাড়ি কর্মচারীদের থাকার জায়গাটিতে আজ চাপা উত্তেজনা, নিস্তব্ধ ঘরটিতে শুধু চাপা গুঞ্জন। একেবারে শেষ কোণের ঘরটায় রাজন উপস্থিত, বিছানার সামনে দাঁড়িয়ে আছে সে। তার চোখে স্থির হয়ে রয়েছে বিছানা পড়ে থাকা নিথর দেহের উপর। সাদা শার্টের ভাঁজে ঢেকে থাকা দেহটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ফর্সা গায়ের রঙের সঙ্গে শুভ্র শার্টটা মিশে একাকার, চোখের নিচে সুরমার কালো রেখা। রাজন সবসময় গায়ে আতর মাখিয়ে চোখে সুরমা দেয়। তাকে দেখলেই সহজে কেউ বাঙালি বলে ভাবতে পারে না। তার চেহারায় ভিন্ন কোনো দেশের আভিজাত্য লেগে আছে। এক অদ্ভুত সুবিশিত অভিজাত সৌন্দর্যের অধিকারী সে। কপাল চুলকে রাজন পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীর দিকে তাকিয়ে গভীর স্বরে জিজ্ঞেস করল, রাতে তুই কোথায় ছিলি? খবর মরলো কেমনে? লোকটার গলাটা একটু খাকারি দিয়ে কাপা কাপা কঞ্চে বলে, জানি না ভাই, রাতে আমি আর হ্যাঁ তো বাগানে অনেকক্ষণ ঘুমালাম, তখন তো ভালাই ছিল। জানোস না কেন? এক লগেই তো থাকবস। স্বরে চাপার রাগ। থাকি, কিন্তু ঘুমাই তো আলাদা ঘরে। আমায় মনে হয় ঘুমের পাতালে বোবায় ধরেছে। হ্যাঁ রে, প্রায় ওই বোবা জিনে ধরে। কণ্ঠে ভয়, অথচ রাজন তা গায়ে মাখলো না। তোর কাছে পারিস না, তোর আব্বারে ধরছে না। লোকটা চুপ করে গেল, কিছু বলতে গিয়েও গলার কাছে আটকেই গেল। ঘরের বাতাস থমথমে, কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। ফারাজ সিগারেট ধরিয়ে ধোঁয়ার আড়াল থেকে একবার লাশের দিকে তাকায় সে, নিস্পৃহ দৃষ্টিতে দেখে বলে, ভাই আপনার লোকের কি হয়েছে জানেন? সকলের দৃষ্টি ফারাজের দিকে। সে নিঃশব্দে এক টান দেয়, তারপর নরম স্বরে বলে, কষা হয়েছে। দামড়া 1 মাস ধরে হাঁকতে না পেরে উপরে চলে গেছে। এখন সেখানে হাঁকতে হাঁকতে দিন কেটে যাবে। পেছন দিয়ে যেই সিলিন্ডার ঢুকাবে তাতে হাগা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বলে হু করে হেসে উঠে ফারাজ। রাজনের চোখ ধাক্কা খায়, রাগে বিরক্তির সুরে গলায় ফুটে উঠছে, দেখ ফরাজ, এটা ফাজলামির সময় না। এই নিয়ে এই বাড়ির 3 জন লোক মরছে। ইয়েস ব্রো। ফারাজ আবার হাসলো। অভ্র মাছ থেকে হুট করে বলে উঠল, আর 3 জন লোকই আপনারা রসুন ভাইয়ের লোক ছিল। কি ভুল বলেছি? রাজনের মুখ শক্ত হয়ে যায়, ঠোঁটের কোণে ব্যথার এক রেখা ফুটে উঠছে। আমার লোক মায়েরা নায়ক সাজার কিছু নাই, যখন ধর্ম একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। রাজন একটু থেমে ফারাজকে আবার বলে, এই পাশে সিসিটিভি লাগাস না কেন? ফারাজ ভাবলেশীন ভঙ্গিতে অবশিষ্ট সিগারেটটা মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয়। ধোয়ার শেষ কুণ্ডুলিটা মিলিয়ে যাওয়ার আগে সে শান্ত গলায় বলে, কয়দিন পর দেখা যাবে আমাকে বাথরুমেও ক্যামেরা লাগাতে ভুলবেন। বলা তো যায় না, কমোডের মধ্যে থেকে যদি আমার এক্স ভাবিগঞ্জ বেরিয়ে এসে আপনার জায়গা মতো ছবল বসিয়ে দেয়। রাজন বিরক্তির লুঙ্গিটা গিট শক্ত করে বাঁধে, ঠোঁট কামড়ে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু নিজেকে সামলে নেয়। তারপর চাপা ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে আসে। তবে যাওয়ার আগে মিতালির দিকে চোখ পড়ে তার। মেয়েটার মুখ ফ্যাকাশে, ভয় আর দম বন্ধ করা আতঙ্কে জমে গেছে। রাজনের খটকা লাগে, পরক্ষণে মাথায় আসে আয়েশার কথা। আচ্ছা, সে কোথায়? ঘর ছড়িয়ে
থাকা মানুষগুলো একে একে বেরিয়ে গেল। ফারাজ ধীর পায়ে এগিয়ে আসে দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা তার ভাই সহ সবাইকে উদ্দেশ্য করে বলে, এই মৃত্যুর খবর যেন এই ঘরেই বন্দি থাকে, অন্দরমহলে বা চিত্রাঙ্গনার কানে যেন না যায়। আবার মিসেস এমনিতে অসুস্থ, এসব শুনে যদি আবার কোনো ঝামেলা হয় তাহলে খোকন সোনার সাথে বাকিদেরও কবরের ফ্রি টিকিট কাটিয়ে দেব। ফারাজের স্বর এতটা স্থির যে কোনো রকম নাটকীয়তা ছাড়া কথাগুলো চাপা হুমকির মতোই কানে বাজলো সবার। যাওয়ার আগে ফারাজ রাজনের কাঁধে হাত রেখে শীতল কঞ্চে বলল, লাশটা পরীক্ষা করাতে হবে, শরীরে তো একটাও ক্ষত নেই। ম্যাঙ্গোনাতি উপরে গেল কেমন করে সেটা জানতে হবে না? উপরে যাওয়ার তরিকা পছন্দ হলে পরে আমিও না হয় কারো উপরে অ্যাপ্লাই করে দেখব। রাজন কোনো উত্তর দেয় না, মুখ শক্ত করে ফারাজের সামনে দিয়ে সরে দাঁড়ায়। ফারাজ অবজুকে নিয়ে বেরিয়ে গেল। মিতালি ও তাদের পিছু নিতে উদ্যত হয়, তবে ঠিক তখনই রাজনের কণ্ঠ থমকে দেয় তাকে। তুমি ধরো তুমি। মিতালির গা হিম হয়ে আসে, সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় রাজনের দিকে, বড় করে নিঃশ্বাস নিয়ে শুধু হয়, এসবে তাকে না জড়ালে কি নয়?